জায়গার, আমার বাসার না। ফার্স্টে আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এটা আমার এক ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স, আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স। তো ওর আগের বাসায় ঘটনাটা ঘটতো। ওর আগের বাসাটা ছিল ঢাকার মধ্যেই, আমি একটা জায়গাটা বলছি না, এটা বাসাবোধ ছাড়িয়ে একটা জায়গা, বাট জায়গাটা একটু লোকালয় ছাড়িয়ে আর কি, একটু খালি জায়গার, মানে ওর বাসার আশেপাশে অনেক ফাঁকা স্পেস ছিল, মানে আই মিন হ্যাঁ নিরিবিলি ছিল, বিল্ডিংটার চারপাশে বেশ খালি ছিল। তো ওদের বাসায় একটা রহস্যময় জিনিস ছিল যে ওরা থাকতো 4 তলায়, 5 তলাটা ছিল ছাদওয়ালা একটা বাসা। আর 5 তলায় যারা ভাড়াটিয়া থাকতো তারা 5 তলার ওই বাসাটার একটা রুম ইউজ করতে পারতো না। আই মিন ওনারা বলেছেন যে ওনারা যখন বাসা দেখতে এসেছিলেন ভাড়া নেওয়ার আগে, তখনই নাকি বাড়িওয়ালা বলে দিয়েছিলেন যে আপনারা ভাড়া নিতে পারেন, বাট এই রুমটা আপনারা ইউজ করতে পারবেন না। কিন্তু কেন কোনো উত্তর তিনি দেননি, তিনি বলছেন যে ইউজ করতে পারবেন না এবং কেন এটা প্লিজ জিজ্ঞেস করবেন না। সো এটা একটা মিস্ট্রি ছিল। তো যাই হোক, ওই ফ্রেন্ডের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে ওর প্রতি রাতে 2:30 থেকে 3টা এই সময়টার মধ্যে একবার ঘুম ভেঙে যেত। এবং ঘুম ভাঙার দুটা কারণ ছিল, ও ঘুম ভেঙে দুইটা জিনিস রিয়েলাইজ করতো। এক, ছাদের থেকে কুকুরের কান্নার সাউন্ড আসতো এবং সেটা ভয়ঙ্কর রকমের একটা কান্নার সাউন্ড ছিল। এখানে বলে রাখা ভালো, কুকুরের ডাক আর কুকুরের কান্নার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। কুকুরের ডাক আমরা অহরহ শুনি, কিন্তু কুকুরের কান্না জিনিসটা অনেক ভয়ঙ্কর, আর বিশেষ করে সেটা গভীর রাতে ঘুম ভাঙার পর যদি কেউ শোনেন, এটা আসলে মানে কেউ নিজে না শুনলে বোঝানো সম্ভব না, বেশ ভয়ঙ্কর। আর একটা জিনিস হতো, সেটা হচ্ছে কুকুরের ডাকটাও শুনতো আর ওর মশারি টানায় শুইতো, ওর মশারিটার পার্টিকুলার একটা কোণা খুলে যেত, অন্য কোনো কোণা না। এটা প্রতি রাতেই ঘটতো যে 2:30 থেকে 3টার মধ্যে ওর ঘুম ভাঙবেই এবং ভেঙেই ও রিয়েলাইজ করবে যে ওর মশারি ঠিক ওই একটা কোণায় খোলা এবং কুকুরের কান্নার সাউন্ডটা। তো প্রথম রাতে ঘটার পর থেকে দ্বিতীয় রাত থেকে স্বাভাবিকভাবে সে মশারি ডেফিনেটলি অনেক শক্ত করে গিট দিয়ে বাঁধতো, আর জিনিসটাতেও ভয়ও পেত রাতের বেলা। কিন্তু এই ব্যাপারটা থামছিল না। তো 3-4 দিন সার্ভাইভ করার পর ও একবার 5 তলার ওই ফ্যামিলির কাছে গেল। ওই ফ্যামিলির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আসলে তারা কোনো কুকুর টুকুর পালে কিনা, রাতের বেলা ছাদে তারা কি কোনো কুকুর ছেড়ে দেয় কিনা, কোনো সাউন্ড পায় কিনা, এরকম সামথিং। তো ওনারা যেটা বলেছিল যে না, ওনারা তো কুকুর পালেনি না, বরং ওনারাও এই ডাকটা শোনেন, এই কুকুরের কান্নার সাউন্ডে ওনাদেরও প্রায় রাতেই ঘুম ভেঙে যায় এবং ওনারাও এটাতে বেশ ভয় পান। প্রথম প্রথম নাকি তারা এরকমও করেছেন যে দরজা খুলে ছাদে গিয়ে দেখেছেন, বা মাঝে মধ্যে এরকমও করেছেন যে জানালা খুলে উকি দিয়ে দেখেছেন, কিন্তু কুকুর কেন, কোনো প্রাণী বা কোনো বস্তু কোনো কিছু চিহ্নই পাওয়া যায়নি। ছাদটা থাকতো পুরাই খালি, কিন্তু সাউন্ডটা ঠিকই থাকতো, সেই কুকুরের কান্নার সাউন্ড। আর এই সাউন্ডটা আমি নিজেও একদিন শুনেছি। ওই ফ্রেন্ডের মশারি নিয়ে সমস্যাটা হওয়ার পর থেকে ও টানা 9-10 রাত এরকম হয়েছিল যে ঠিক ওই একটা কোণাই, রাত 2:30 থেকে 3টার মধ্যে একটা কোণাই খুলে যেত। এবং এটা অবাক ছিল, কারণ আসলে মশারি তো দুইভাবে টানানো যায়, এক কোণ একটা পিনের মধ্যে একটা মশারি একটা হোল ঢুকে দেওয়া, অথবা দড়ি দিয়ে গিট দেওয়া। ও মশারিটা টানাতো অ্যাকচুয়ালি দড়ি দিয়ে গিট দিয়ে, এবং বেশ ওই ঘটনাটা যেহেতু ঘটতো বেশ শক্ত করে গিটটা দিত, কিন্তু তারপর এটা খুলে যেত। তো একটা পর্যায়ে ও ভয় পেয়েই মশারি ইউজ করা ছেড়ে দেয়। ও 9-10 দিন পর মশারি ইউজ করা বন্ধ করে, ও কয়েল স্প্রে এগুলা ইউজ করা শুরু করে। তো আমাকে ঘটনাটাও বলেছিল, আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। আমি ওকে বলছিলাম যে আমি তোর বাসায় তোর সাথে একদিন রাতে থাকতে চাই, আমি নিজে একটু দেখবো কি হয়। ও রাজি হলো, বাট আমাকে বলছিল যে আমি কিন্তু মশারি টানাইতে দিব না। আমি অনেক রিকোয়েস্ট করছি, তারপরেও দেয় নাই। যাই হোক, আমি যে রাতে ছিলাম সে রাতে আমি শোয়ার আগে অনেকক্ষণ ওকে রিকোয়েস্ট করছি, প্লিজ মশারিটা টানা না, আমি একটু দেখি। কিন্তু আমি এখনো মনে করতে পারি যে জাস্ট মশারি টানানোর কথাটা বললেই ওর মানে ভয়ে ফেসটা পুরো রক্তশূন্য হয়ে যেত, যে জাস্ট লাইক মশারিটাই যেন ভূত, এরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করতো, মশারি ভীতি চলে আসছিল। তো আমি তারপরে শেষ পর্যন্ত ওকে রাজি করাতে পারিনি, মশারি ছাড়াই আমরা শুয়ে পড়ি। তো রাতে আমার একটা সময় ঘুম ভেঙে যায়, এবং ঘুম যখন ভাঙে তখন আমি ঘড়ির কাঁটায় দেখি যে হ্যাঁ রাত 2:45 বাজে, এবং আমার ফ্রেন্ডটি, আমার ঘুম ভাঙার আগে আমি দেখি যে ওই ফ্রেন্ডটি সজাগ, সে খাটে বসে আছে। এবং তখন সে আর কি আমার দিকে তাকায় বললো, দেখছিস আমি বলছিলাম না, এরকমই হয়। আপনাকে আপনার ফ্রেন্ড মানে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি বা এরকম কোনো? না, এরকম কিছু না আর কি ভাইয়া, ওর তো প্রতি রাতে এই টাইমে হতো, তো ও একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এই টাইমে ওর ঘুমটা ভেঙেই যায়। তো ও এই জন্য আগেই ঘুম ভেঙে উঠে বসে আছে, ভয় পাচ্ছি, কিন্তু আমাকে আর ডাকে নাই। আমার ঘুম নর্মালি ভাঙছে, আর আমি উঠে তারপর বসার পর তারপর বললো যে এই তো, আর আমি তোকে ডেকে তুললে, এটাও কিন্তু আমাকে বলছিল, আমি তোকে ডেকে তুললে তুই মনে করতি যে আমি তোকে দেখানোর জন্য ডাকতেছি, আমি চাচ্ছিলাম যে তুই ন্যাচারালি ডাকটা শুনেই ওঠ, এই জন্য আমাকে ডাকেনি। তো তারপরে আমাকে ফ্রেন্ডটা বললো যে এই তো শুনলি তো কুকুরের ডাকটা। আর আরেকটা জিনিস, যে
ওর বাসার আশেপাশে কিন্তু আসলে কোনো কুকুর টুকুর ছিল না। আমি যতবার ওর বাসায় গেছি কখনো দেখি নাই। আর ও বললো যে ওদের এলাকায় ওরকম কুকুরের তেমন বিচরণ নাই। আর রাতের বেলা ছাদে কুকুরের কান্নার আওয়াজ ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ ওদের বাসার একটা বাড়িওয়ালার নিয়ম ছিল রাত 11টার সময় গেট লক করে দেওয়া হবে। আর যেহেতু আশেপাশে এলাকাতেই কুকুরের তেমন বিচরণ নাই, 11টার সময় নিচের গেট বন্ধ, সেখানে ছাদের থেকে কুকুরের কান্নার আওয়াজ আসতেছে, এটা কোয়াইট ইম্পসিবল। এবং এবং হ্যাঁ, এবং সাথে সাথে মশারিটাও খুলে যাচ্ছে। আর ওই পাঁচতলায় যারা থাকতো তারা পর্যন্ত সাউন্ডটা শুনে এবং ছাদে গিয়ে দেখে যে কিছু নাই। এটা খুবই ইন্টারেস্টিং, আমি ঠিক বলতে চাচ্ছি না, আনইউজুয়াল অ্যাকচুয়ালি। এটা বেশ ভয়ঙ্কর। আসলে যার সাথে ঘটে সে খুব ব্যাপারটা বুঝতে পারে ভালো মতো। আমি দেখেছি, আমার ফ্রেন্ডের এক্সপ্রেশনটা দেখে আমি বুঝেছি যে জিনিসটা যে ওকে কতটা ভয় পাওয়াচ্ছে। এবং ও আমাকে বলেছিল যে ভাগ্যিস মশারিটা টানাই নেই, মশারিটা টানাইলে দেখতে যে আরো কতটা ভয় লাগে, কারণ ও বুঝতে পেরেছিল যে কুকুরের ডাকে ঘুম ভাঙায় আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে, সো আমরা তখন আরো একটা ঘটনা শুনলাম এবং এরপরে আমি দেখতে পাচ্ছি যে এর মাঝখানে অনেক বেশ কিছু এসএমএস আসছে। আমি কিছু এসএমএস পড়ে ফেলি। সজীব খুলনা থেকে লিখেছেন এবং আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে ঋতু এসএমএস করেছেন, ভাইয়া আজকের প্রোগ্রাম খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ঋতু। আর আমাদেরকে এসএমএস করেছেন মিনহাজ, এছাড়াও এসএমএস করেছেন সাজ্জাদ আমাদেরকে রূপগঞ্জ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন রাকিন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন তাসিম বিথি ঢাকা থেকে। এছাড়া উজ্জ্বল দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে। ফেসবুক প্রমি খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, কাউসার এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন শাকিল, মিস্টার রুবেল আমাদের এসএমএস করেছেন, আসিফ আবারও এসএমএস করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদেরকে হিপ হপ লিটন এসএমএস করছেন, এছাড়া লিটন, সানি, সৌরভ একসাথে তারা ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভূত এফএম একসাথে শোনার জন্য। দেলোয়ার আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন ফায়েদ, এসএমএস করেছেন আমাদেরকে উচ্ছ্বাস। সো যারা এসএমএস করেননি বা করতে চাচ্ছেন তাদেরকে বলবো, এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর এই সাথে আরো একজন গেস্টের ঘটনা আমরা একটু শুনতে চাই। আপনি একটু আগে আপনার নামটাকে বলবেন। হ্যালো লিসেনার্স, দিস ইজ ইরশাদ অ্যাগেইন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার একজন চাচা আছেন এবং তিনি অলৌকিক অনেক কিছু ঘটাতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। তো আর কি অলৌকিক ব্যাপার স্যাপার ঘটেছিল আপনাদের বাসায়? হ্যাঁ, এই ধরনের আরো কিছু এক্সপিরিয়েন্স আছে আমার নিজের। তো একবার আমার আম্মু তাকে ইনভাইট করে আমাদের বাসায়। তো ইনি সেই ইনভাইটেশন অনুযায়ী আসে আমাদের বাসায়। তো এসেই, যেহেতু আমরা তখন খুব আদর করতো আমাদেরকে, তো এসে জিজ্ঞেস করতো তোমরা কি খাবা। তখন আমি ছোট ছিলাম, তখন আমার প্রিয় ছিল কিসমিস। তো বলতাম কিসমিস খাবো, তখন সে বলতো, আম্মুকে বলতো একটা প্লেট নিয়ে আসো। তো আম্মু তখন প্লেটটা নিয়ে আসতো। তো প্লেট নিয়ে এসে তো বলতো এই প্লেটটা একটা গামছা দিয়ে ঢেকে রাখতে। তারপর তিনি ওই গামছার ভেতর হাতটা ঢুকাতেন। হাত ঢুকিয়ে তা 2-1 মিনিট পরে দেখা যাচ্ছে প্লেটের মধ্যে কিছু একটা পড়ছে। মানে প্লেটের মধ্যে এক মুঠ চাল নিয়ে যদি ছাড়া হয় যে এরকম শব্দ, সেই শব্দটা পাচ্ছি। কিন্তু ওনার হাত ছিল ভিতরে? হাত ভিতরে ছিল এবং ঢাকা ছিল গামছা দিয়ে। হাতটার মধ্যে কিসমিস থাকার কোনো না সম্ভাবনা না, নেই? কোনো সম্ভাবনা নেই। আর তারপর যখন উনি এই গামছাটা সরাতে বলেন, তখন দেখা যায় যে পুরা প্লেটটা ভরা কিসমিস, হাতে মুঠ করে রাখার মতো কিসমিসের পরিমাণ খুব বেশি পরিমাণ। এবং সেটা যখন আমাদেরকে খেতে দিতেন, সেটা এত গরম থাকতো মনে হয় যে এই মাত্র সেটা তৈরি করে আনা হয়েছে। তো সেই দিনেরই আরেকটা ঘটনা হলো, তখন আম্মুকে যখন জিজ্ঞেস করে তুমি কি খাবা, তখন আম্মু বলে গেন্ডারি খাবো। তখন আমাদের এই বারান্দায় নিয়ে আসে। আমাদের গ্যান্ডারি হয়তো বুঝবেন না, গ্যান্ডারি হচ্ছে আখ। জি জি, সুগার কেন। জি জি, ওকে। তো তখন আমরা বারান্দায় নিয়ে আসে। তো বারান্দার থেকে প্রায় 10-15 ফিট দূরে আরেকটা বাড়ি ছিল। ওই বাড়িতে একটা আর কি আম গাছ ছিল। তো এই বারান্দায় নিয়ে আসে। তারপর সে বলে ওই আগের মতোই প্লেটটা সাথেই থাকে এবং গামছাটাও থাকে। সে গ্রিলের বাইরে থেকে হাত দেয় এবং গ্রিলের বাইরেই সে প্লেটটা ধরে এবং গামছা দিয়ে আগের মতোই ঢাকা থাকে। তো কিছুক্ষণ পরই এবং সে তখন একটা হাতে ছুরি নিয়ে নেয়, অবশ্য ছুরি নিয়ে হাত ঢাকা ছিল, ভিতরে কাটা শুরু করে। কি কাটছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি যে সামনের যে আম গাছটা ছিল ওইখানের কোন একটা কোনার ডাল খুব প্রচন্ড জোরে
নাড়াচাড়া করছে, মানে কিন্তু এখানে এখানে তিনি করছেন আর ওইখানে ওইখানে উনি কিন্তু প্রথমে বলেন, ইন্ডিকেশন করে দেয়নি যে ওই আম গাছটা থেকেই আমি কোনো কিছু এনে দেব, এরকম কোনো কিছুই বলেনি। উনি জাস্ট ওটা কাটছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভিতরে কি কাটছে বা কি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওই গাছের ডালটা নড়ছে, কিন্তু কোনো বাতাস টাতাস কিছুই নেই। তারপর যখন উনি বললো গামছাটা ছড়াতে, তো দেখলাম কিছু ডালপালা জমে আছে ওটার মধ্যে। তো বললো আম্মুকে এটা খাও। আম্মু বলে এটা খেয়ে তো আমি স্বাদ পাবো না, এটার মধ্যে তো আখের স্বাদ পাবো না। তো জাস্ট অনেক রিকোয়েস্ট করার পর খায়। তো ওটা খাওয়ার পর তো আম্মু অবাক, এটা গাছের একটা আম গাছের ডাল, ওটা আখের স্বাদ কিভাবে আসতে পারে। সে খেয়ে ওটার মধ্যে সম্পূর্ণই আখের স্বাদ পেল, এবং সে ওটা দেখে খুবই হতভম্ব, এটা কিভাবে সম্ভব। তারপর সো এরকম অনেক কিছু আপনাদের সাথে হ্যাঁ। ঘটেছে। আচ্ছা, আপনার পাশে একজন দেখতে পাচ্ছি, ওনার নামটা একটু শুনি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো লিসেনার্স, আমি সজীব। ওকে, আপনার তো ছোট ছোট ঘটনা আছে, আমি একটু শর্টকাট শুনে ফেলি। হ্যালো লিসেনার্স, আমি সজীব। আমি আজকে আপনাদের সাথে একটা প্ল্যান চ্যাটের ঘটনা শেয়ার করব। মানে আমরা সবসময় এরকম শুনে থাকি যে প্ল্যান চ্যাট অনেকেই করতে চান, কিন্তু প্ল্যান চ্যাট আসলেই করলে কোনো সময় কোনো আসলে এরকম গুড সোল বা যেই সোলই বলি না কেন তারা আসে কিনা, আসলে এরকম কোনো ঘটনা ঘটে কিনা, এটা নিয়ে আমরা ঠিক জানি না। কিন্তু আপনি শিওর, আপনি আমাদেরকে মানে একদম নিশ্চিত করছেন, অ্যাসিওর করছেন যে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ। আচ্ছা, কাদের সাথে ঘটেছে এটা? এটা আমার কিছু ফ্রেন্ডসদের সাথে ঘটেছে। আমার 4 জন ফ্রেন্ডস, ওরা ঠিক করেছিল প্ল্যান চ্যাট করবে। তো ওরা প্ল্যান চ্যাট করার জন্য একটা রুমে ওরা 4 জন বসেছিল। তো করার জন্য ওরা একটা হার্ডবোর্ডের মতো, একটা সাদা হার্ডবোর্ডের মতো, ওটা 4 কোণা। তো ওখানে ওরা 4 জন 4 কোণায় বসেছিল, আর 4 দিক থেকে 4টা মোমবাতি ওরা জ্বালিয়ে রেখেছিল। তো তারপর ওরা শুরু করলো ওদের প্ল্যান চ্যাট। তো ওদের যে পিসবোর্ডটা ছিল ওটার মাঝখানে একটা সার্কেল এঁকেছিল। তো ওটার মাঝখানে একটা কয়েন রাখা ছিল, আর বাম পাশে ইয়েস লেখা ছিল, ডান পাশে নো লেখা ছিল। ওকে। তো ওদের ইন্টেনশন ছিল, ওদের সামনে এইচএসসি পরীক্ষা ছিল। তো ওদের ইন্টেনশন ছিল যে ওরা এইচএসসি এর কোয়েশ্চেন বের করবে। খুব ভালো ইন্টেনশন। তো তারপর ওরা বই নিয়ে বসেছিল। ওদের ইন্টেনশন ছিল যে একটা করে কোয়েশ্চেন করবে, ওটা কয়েনটা ইয়েস অথবা নোতে যাবে। তো তারপর ওরা বেশ কিছুক্ষণ করে যাচ্ছে, ওদের মেডিটেশন চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে রুমে একটা পিকচার টাঙানো ছিল, পেরেকে একটা পিকচার টাঙানো ছিল। তো হঠাৎ করে ওই পিকচারটা পড়ে গেল। পিকচারটা এমন না যে যদি কোনো একটা ওয়াল থেকে পিকচার পড়ে যায় তাহলে ওটা ওয়াল ঘেঁষে পড়ে যাবে, কিন্তু এমন হলো না। হলো যে পিকচারটা মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল, মানে জোরে পুশ করেছে, কেউ ফেলে দিল। তো তারপর এটা দেখে ওরা বেশ ভয় পেয়ে গেল। তবে হঠাৎ করে জানালা খুলে গেল। জানালা খুলে বাইরে থেকে প্রচুর বাতাস আসতে শুরু করলো, আর একদম পুরো ঝোড়ো হওয়ার মতো অবস্থা। বাইরে থেকে পাতা এসে পুরো ঘরটা ভরে গেল, আর ওরা বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর হঠাৎ দেখতে পেল যে জানালার সামনে একটা সামহাও কিছু একটা ফিগার ওরা ওখানে দাঁড়িয়ে ছিল। তো ওরা এটা দেখে এত ভয় পেয়ে গিয়েছিল ওরা রুম থেকে অ্যাটলাস বেরিয়ে গিয়েছিল। ওরা প্ল্যান চ্যাট শেষই করতে পারেনি, শেষ না করেই প্ল্যান চ্যাট না করে ওরা বের হয়ে গিয়েছিল। আর ওদের মধ্যে একজনের কিছু প্রবলেম হয়েছিল, ওর বেশ জ্বরে আক্রান্ত হয়েছিল, বেশ কয়েকদিন ওর জ্বরে আক্রান্ত ছিল। তো এই ঘটনা ছিল। ওকে, সো আমি এই প্ল্যান চেট করার এই ব্যাপারটা একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা ম্যাজিকে সবসময় শুনি যে ম্যাজিকে একটা জিনিস ভ্যানিশ করে দেয়া, বা ম্যাজিকে একটা জিনিস ভ্যানিশ করে দেয়াটা খুব মানে যতটা বেশি কঠিন তার চাইতেও বেশি কঠিন সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা। মানে ম্যাজিকে আপনি একটা জিনিস নাই করে দিলেন, তারপরে সেটাকে আবার যদি ফিরিয়ে নিয়ে আসতে চান সেটা খুব টাফ একটা ব্যাপার হয়। আর আমার কাছে, আমি অনেকের কাছে শুনেছি যারা এই যে সমস্ত প্ল্যান চেট করেন বা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তারা অনেকে বলেন এরকম ভাবে যে আত্মা নিয়ে আসা হয়তো কোনো কোনো সময় সম্ভব হলে হতেও পারে, বা কেউ হয়তো চেষ্টা করে আত্মা নিয়েও আসতে পারে, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে আত্মাটাকে আবারও ফেরত পাঠানো।
সে যদি আপনার সাথে থেকে যেতে চায় তাহলে সেটা খুবই ডিফিকাল্ট হবে তার সঙ্গে, মানে তাকে আপনার স্বাভাবিক জীবনে এরকম একটা অস্বাভাবিক ব্যাপারকে স্থান দেয়া কতটুকু আপনাদের জন্য মানে কি বলবো যে স্বস্তিদায়ক হবে, আই ডোন্ট নো। আচ্ছা, আমি কিছু এসএমএস পড়ে ফেলি। সজীব আমাদের এসএমএস করেছেন, সজীব আতিক শিমুল রাজশাহী দুর্গাপুর থেকে, এবং তারা আমাদের এসএমএস করেছেন যে ঈদ মাঠে তারা বসে একসাথে শুনছেন এবং লাশ ঘরের কাহিনীটা তাদের ভালো লেগেছে, এবং এখানে অনেক কাহিনী, ওইরকম কাহিনী ওখানে অনেক আছে। আমি বলবো যদি এরকম কাহিনী সত্যিই থেকে থাকে তাহলে আমাদের এসএমএস করুন, এবং এসএমএস তো করেছেনই, আমাদের ইমেল করুন bhootfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এখানে আপনি ইমেল করে আপনার ঘটনা জানাতে পারেন। শাকিল ত্রিমোহনী ঢাকা থেকে এসএমএস করেছেন যে প্লিজ ভাই আপনি আমার এসএমএসটি পড়বেন। ওকে, আমি পড়ে ফেললাম। আমাদের জাহির এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনিও প্ল্যান চেট করতে পারেন সেটা আমাদের জানিয়েছেন, এবং 3 ইয়ার চাইল্ডের একজন মানে মৃত একজন মানুষের আত্মা তিনি নিয়ে আসতে পেরেছিলেন বা এরকম কোন একটা কিছুতে তিনি সক্ষম হয়েছিলেন সেটা জানাতে চেয়েছেন। নাহিয়ান আমাদের লিখেছেন, নাহিয়ান হাবিব এসএমএস করেছেন, আমার মেসেজটা প্লিজ পড়বেন ভাইয়া, আমার মেসেজটা কোনোদিন পড়েন না, আমি আজকে পড়ে ফেললাম আপনার মেসেজ। এছাড়া আমাকে টিটো এসএমএস করেছেন ফ্রম বরিশাল, ভাইয়া আমি ভূতের সাথে বেশ একটা সাহসিকতার কাজ তিনি করতে চাইছেন, ভূতকে মারার মানে একটা ব্যাপার সেরকম একটা কিছু, যে ভূতের কলিজা তিনি সংগ্রহ করতে চেয়েছেন, সেটা সম্ভব হবে কিনা আই ডোন্ট নো। আরিফ লিখেছেন নারসিন্দি থেকে যে লাইট অফ করে তিনিও শুনছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দিবা ফ্রম খুলনা, যে আমি ফার্স্ট আমাদেরকে মনে হয় এসএমএস করলেন তিনি। বেলি রেনু আবারও এসএমএস করেছেন যশোর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন চকলেট ডেভিল, আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন হৃদয়, এসএমএস করেছেন লিটন, কনক, চকলেট ডেভিল, আসিফ, এছাড়াও আমাদেরকে রুবেল ঈদ মোবারক জানিয়েছেন। এছাড়াও কনক উত্তর থেকে এসএমএস করেছেন ইনফ্যাক্ট। সো আপনারা যারা এসএমএস করেননি বা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দেই, মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরো একটা ঘটনা শুনবো। আপনার কোনো ঘটনা আছে? আচ্ছা, জি। ওকে ডিয়ার লিসেনার্স, ইটস ইয়ন অ্যাগেন। এবারের ঘটনাটা আমার ফ্রেন্ডের কাজিনের, ও আমার ফ্রেন্ডের কাজিন সূত্রে পরিচয়, নাদিম নাম। তো ওর ঘটেছিল, এবং এটা ঘটেছিল এবার এই রমজানের প্রথম রমজানে। তো ওর দাদার মৃত্যুবার্ষিকী ছিল, ওদের দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরা তখন গ্রামের বাড়ি গিয়েছিল। বাড়িটা ছিল বরিশালের ভাসানচরের একটা গ্রামের ভিতরে, বেশ প্রত্যন্ত গ্রাম ওইটা। তো ওখানে বাদ আসর ছিল, মিলাদ, এবং প্রথম রোজা যেহেতু, তো ইফতারের একটা ভালো আয়োজন ছিল। তো ওদের জায়গাটা এরকম ছিল যে আমি ওর কাছ থেকে যা শুনেছি, ওদের বাসা থেকে মানে গেটের কাছে আসলেই একটা মসজিদ, একটা ছোট কাঁচা রাস্তার ওই পারে পুকুর, আর মসজিদটার একটু সামনে 3টা কবর। তো কবর 3টা হচ্ছে ওর দাদার, দাদির, এবং একটা হচ্ছে ওর চাচির কবর। এটা কবরস্থান ঠিক না, পারিবারিক কবরস্থান বলা যেতে পারে। তো এরকম। আর ওই চাচির কবরটা খুব একটা আগের না, 6 মাসের মতো হয়েছে, যাই হোক। তো বাদাসরে ও মিলাদ অ্যাটেন্ড করলো, দাদা মৃত্যুবার্ষিকীর মিলাদ। দেন তারপরে ইফতারের টাইমটায় জাস্ট ঘটনাটা ঘটেছিল ইফতারের মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আগে। ও মিলাদ পড়ে ইফতারের আয়োজন করে অনেক কাজকর্ম সেরে ও আজান দেওয়ার 5-7 মিনিট আগে জাস্ট সময় পেল অজু করার। তো ও অজু করতে ওই গেটের বাইরে মসজিদের উল্টা সাইডে যে পুকুরটা ছিল, সেই পুকুরের কাছে সে যায় অজু করার জন্য। তো অজু শেষ করে, তখন আজান দিবে কিছুক্ষণের মধ্যেই, বেশ তাড়াহুড়া করে অজুটা করে সে যখন উঠে আসছে, তখন হঠাৎ করে খেয়াল করে মাগরিবের সময় একটু অন্ধকার একটু আলো এরকম একটা অবস্থা। সে খেয়াল করে যে তার ওই মসজিদের একটু সামনেই তো কবরগুলো, যে খেয়াল করে যে কবরটার বাউন্ডারি দেওয়া কবর, বাঁধানো কবর, বাউন্ডারির মধ্যে এক লোক দাঁড়ায় আছে, এবং লোকটা পায়জামা পাঞ্জাবি পরা ছিল। তো কিন্তু উল্টা দিকে ফিরেছিল, সে লোকটার ফেস দেখতে পাচ্ছিল না, যে লোকটা কে বুঝতে পারতেছিল না। বাট ওর কাছে অবাক লাগছে এরকম, মানে দাঁড়ানোর ভঙ্গিটা দেখলে মনে হয় যে তিনি কবর জিয়ারত করছেন। এটা হইতেই পারে, কারণ তার আজকে মৃত্যুবার্ষিকী, কবর জিয়ারত কেউ করতেই পারে। কিন্তু অবাক লাগছে এটা যে বাউন্ডারির ভিতরে কেন? কবর জিয়ারত তো মানুষ সাধারণত বাঁধানো জায়গাটার বাইরে দাঁড়ায় করে, উনি কবরের বাঁধানো জায়গার ভিতরে দাঁড়িয়েছিলেন। তো একটু পরে লোকটা ঘুরে ওর দিকে তাকায়, এবং জাস্ট যখন তাকায়, ও মাই গড, মানে দ্যাট ওয়াজ দ্য মেইন স্কেরি থিং, যে ও সবচেয়ে ভয় পেয়ে যায়, যে ও যেটা দেখে সেই লোকটা ছিল ওর দাদা, অ্যাকচুয়ালি যার মৃত্যুবার্ষিকী সেদিন ছিল।
আর ওর দাদা মারা যায় ও খুব ছোট যখন ছিল সেই সময়। তো ওর দাদার তেমন কোনো স্মৃতি ওর মনে নাই। ও দাদা বলতেও যা বুঝে জাস্ট এই ছবির স্মৃতিগুলাই, কিন্তু এই যাকে সে ছবি ছাড়া তেমন তার লাইফে দেখেই বলতে গেলে, সেরকম মানুষকে, এবং যে মৃত তার আজকে মৃত্যুবার্ষিকী, তাকে হঠাৎ করে তারই কবরের সামনে দেখা, সে প্রচন্ড ঘাবড়ে যায়। এবং এরকম একটা সময় সে ঘরে দৌড়ে চলে যাবে ভয় পেয়ে, এরকম একটা সময় সে হঠাৎ নোটিস করলো যে তাকে হাত ইশারায় ডাকছে তার দাদা। আরো ভয় পেয়ে যায় সে, জাস্ট কোন রকম টাইম ওয়েস্ট না করে দৌড়ে ঘরের ভিতর চলে যায়। এবং ইন দ্য মিন টাইম মাগরিবের আজান দেয়, ইফতারও হয়, কিন্তু সে স্বাভাবিকভাবে খুব অস্থির ছিল এবং তার বাবা মাকে একটু, মানে অনেক লোকজন ছিল ঘরের মধ্যে, যদিও তার বাবা মাকে একটু সাইডে নিয়ে ঘটনাটা বলে। স্বাভাবিকভাবেই তার বাবা মা কেউই বিশ্বাস করে না এবং বলে যে আসলে এটা হওয়া সম্ভব না, আর স্বাভাবিকভাবে আজকে তোমার দাদার মৃত্যুবার্ষিকী, তুমি হয়তো তার ব্যাপারে বেশ ফিল করছো, এই জন্য এটা দেখতে পারছো, এরকম বিভিন্ন কথা বলে। কিন্তু ওর চেহারার ভীতি, ওর বলার এক্সপ্রেশন সবকিছু মিলে জাস্ট ওনারা ইগনোরও করতে পারছিল না যে না কিছু মনে হয় হয়েছে, না এরকম করার কথা না, নাদিম তো এরকম না। তো তারপরে এক পর্যায়ে নাদিমের যখন কিছুতেই মানে বিশ্বাস করাতে পারছে না, তো ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে দেখবো। তারপরে এশার আজানের দিকে, এশারের ওয়াক্ত যখন হয়ে গেছে, এরকম একটা সময় নাকি যে নাদিম, ওর আরো বড় 2-3 জন কাজিন আর ওর আব্বু, এরা সবাই মিলে কবরের কাছে যায় টর্চ লাইট নিয়ে। তো গিয়ে খুব ভালো করে 3টা কবরের চারপাশে খুঁজে টুজে দেখলো, স্বাভাবিকভাবেই কিছু পাওয়া যায় না। ওই লোক তো মানে ও যে ওর দাদাকে দেখেছিল, দাদা তো নাই, মানে তেমন অস্বাভাবিক কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ওর এক কাজিন আর কি টর্চ মেরে হঠাৎ করে নোটিস করলো এটা, যে ওর যে চাচির কবরটা ছিল, যেটা 6 মাস আগে দেওয়া হয়েছে, ওই চাচির কবরের পায়ের যে দিকটা ছিল সেইখানের মাটি কিছুটা খোঁড়া, মানে মানে কিছুটা মাটির অংশ কিছুটা উঠানো, এবং সেখান দিয়ে একটা হাড্ডির মতো বের হয়ে আছে। তো এইটা দেখে তারা আসলে বেশ ঘাবড়ে যায় জিনিসটা, কারণ কবরটা বাঁধানো একটা কবর, কিন্তু এখানে একটা পোর্শনের মাটি বেশ ভালো মতো খোদাই করা, এবং মাত্র 6 মাস আগে মারা যাওয়া একটা মানুষের হাড্ডি বের হয়ে আছে। তারা আসলে ভয় পেয়ে যায়। তো এরপরে তারা নাদিমের সাথে এটা নিয়ে কোনো ডিটেল ডিসকাশনে যায়নি যে তুমি যা দেখছো তার ঠিক বা তা ভুল, তারা জাস্ট ওখানেই অফ হয়ে যায়। তারা বাসায় আসে এবং পরের দিন পারিবারিক উদ্যোগে কবরটা ঠিক করা হয়। কিন্তু মুরব্বীদের মাথা থেকে জিনিসটা যাচ্ছিল না। এই পুরা রমজান জুড়েই ও বলল যে ওর যারা মুরব্বীরা আছেন বা এলাকার মুরব্বীরা আছেন, ওনারা এটা নিয়ে অনেক আলোচনা বিলোচনা, অনেক ডিসকাশন করেছেন, এবং বেশ কিছু হুজুরের কাছেও এটা বলা হয়েছে এবং এ সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো স্থানীয় কিছু হুজুর এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, ও নাদিম সম্ভবত তার দাদাকেই দেখেছে, অ্যাকচুয়ালি দাদার রুহুকে দেখেছে। এটা স্থানীয় হুজুরদের মতামত যে তার দাদার রুহুকেই হয়তো দেখেছে। আর এজন্য দেখেছে কারণ একজন মৃত মানুষের কাছে কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর ঠিক তার পাশেরই কবর, তারই ছেলের বউয়ের কবরটা, ওটা যে কে খুঁড়ছে এটা খুঁড়তেই পারে, কোনো শিয়াল হতে পারে বা যে কোনো ন্যাচারাল কারণে কবরটা হয়তো মাটি উঠে গেছে, হাড্ডি বের হয়েছিল, হতে পারে। কিন্তু জাস্ট এই জিনিসটা তিনি হয়তো মানতে পারছিল না, বা তার রুহুটা মানতে পারছিল না যে তার পাশে তারই ছেলের বউর কবরটা আসলে এরকম একটু প্রবলেম, মাটি উঠে গেছে। সো এটার জন্যই হয়তো তিনি এই মেসেজটা দেওয়ার জন্যই হয়তো তার এক্সিস্টেন্স দিয়েছিলেন, এবং তারা অনুমান করে নিয়েছেন যে হাত ইশারায় হয়তো এই জন্যই ডাকছিলেন তাকে বলে দেওয়ার জন্য যে এটা ঠিক করতে। অলরাইট, আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং এর মাঝখানে বেশ কিছু ঘটনা আমরা শুনে ফেলেছি। আমাদের অসংখ্য এসএমএস আপনারা পাঠাচ্ছেন, এবং এখন দেখতে পাচ্ছি চঞ্চল আকাশ আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, এছাড়াও রিয়াদ এসএমএস করেছেন সিলেট থেকে, নিশি এসএমএস করেছেন তারা 3 কাজিন মিলে ভূত এফএম শুনছেন, বাট সাডেনলি দূর থেকে একটা মিস্টেরিয়াস সাউন্ড আসলো। অলরাইট, এরকম অনেক কিছু হতে পারে। এখন অনেক কিছু হ্যালোসিনেট করলেও আমি অবাক হব না, আপনারা এরকম একটা মুডেই আছেন। এছাড়াও আমাদেরকে লিমন এসএমএস করেছেন এবং তিনি অনেক ভূত এফএম পছন্দ করেন, সেটা জানিয়েছেন। অগ্রিম ঈদ মুবারক জানিয়েছেন সবাইকে, থ্যাংক ইউ। আপনাকেও অনেক অনেক অগ্রিম ঈদের শুভেচ্ছা। তানভীর আমাদের লিখেছেন, ভাই বাসায় যাওয়ার সময় ভয় পান না? না, বাসায় যাওয়ার সময় ভয় পাওয়ার কোনো চান্স নেই, কারণ আমি রাত্রে এখানেই থাকি। আসিফ আমাদের এসএমএস করেছেন, আবারও মনুজ আমাদের এসএমএস করেছেন, মিসকাত আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন নওমি, আর এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে তামান্না রাজশাহী থেকে, যে স্টোরিগুলো তার অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে ঘটনা, আর এগুলো সবগুলোই ঘটনা।
রানী আমাদের মিরপুর থেকে SMS করেছেন। সো যারা SMS করছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। যারা SMS করতে চাচ্ছেন এখনো তাদেরকে বলে দেই যে SMS করার নিয়ম কি হচ্ছে, শাউট লিখে SHOUT শাউট লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখবেন, পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল পাঠাতে চান তারা লিখবেন ভূত FM BHOOTFM@radiofurti.fm। ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. What FM? রাইট, শুনছেন সব সময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত FM, ঘড়িতে সময় 1:30। আর একটার পর একটা দারুণ দারুণ সব আপনাদের মানে কি বলবো যে ঘটনা শোনাচ্ছি আমরা, এবং আপনাদের SMS এর মাধ্যমে জানতে পারছি আপনাদের অবস্থা এবং আপনারা যে সঙ্গেই আছেন। থ্যাংক ইউ আমাদের SMS পাঠানোর জন্য এবং আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। টিনটিন এমু গার্ল আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন মাইমুন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ঈদ মোবারক জানিয়েছেন আমাদেরকে সেলিম। এছাড়াও ভূত শুভ আমাদের SMS করেছেন আসিফ, আবারও রাজশাহী থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফ্যামন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে আন্দ্রা, আচ্ছা তন্দ্রা হবে বোধহয় এটা বড়, আচ্ছা। এছাড়া আমাদের ইমরান SMS করেছেন, এছাড়াও SMS করেছেন মেঘলা সহ আরো অনেকে। SMS তো পড়বই, তার আগে একটা ছোট্ট ঘটনা পড়ে আসি, এবং যারা রোডে আছেন তাদের জন্য এই ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আই হোপ। লিখেছেন ভাইয়া, আমার বাড়ি বগুড়া শেরপুর থানার চান্দাই কোনায়। গত জুলাই মাসের এক সপ্তাহে আপনাদের অনুষ্ঠানের একজন গেস্ট এসেছিলেন, যিনি বাইক দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় আপনাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ সত্যি, তিনি ফিজিওথেরাপি নিচ্ছিলেন ওই সময়। তারপরেও তিনি অনেক কষ্ট করে সবগুলো ফ্লোর পা দিয়ে ভেঙে তারপরে এখানে এসেছিলেন তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং তিনি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন। এবং আজকে আমাদের সাথে যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন, সেই ঘটনাটাও মানে চান্দাইকোনা থেকে যিনি ঘটনাটা শেয়ার করেছেন তারও ঘটনাটা অনেকটা সিমিলার। সো এখানে তিনি লিখছেন যে উনি নওগাঁ থেকে ঢাকায় আসার পথে যে জায়গায় তার বাইকের পিছনে তিনি একটা শ্যাডো অনুভব করেছিলেন। আসলে শ্যাডো না ঠিক, তিনি বাইক চালিয়ে লং রুটে আসছিলেন ঢাকায় একটা ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য, এবং সেই মুহূর্তে তার মনে হচ্ছিল বারবার করেই যে বাইকে তার পেছনে ঠিক পেছনেই কেউ বসে আছে, এবং প্রচন্ড অস্বস্তি লাগছিল। এক সময় তিনি একটা বাসকে ওভারটেক করেন এবং সেইখানে বাসটাকে ওভারটেক করে বাসের সামনে যান যাতে আলোটা এসে তার পিঠে পড়ে। এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, তিনি বলছেন যে এখন যিনি আমাদের ইমেলটা করেছেন তিনি বলছেন যে উনি নওগাঁ থেকে ঢাকায় আসার পথে যে জায়গায় তার বাইকের পেছনে একটা কোনো কিছু একটা অনুভব করেছিলেন, সেই জায়গার নাম শেরুয়া বটতলা। মানে উনি একদম নির্দ্বিধায় এটা বলে ফেলেছেন। আমি জানি না যে তার সাথে একটু মানে আরেকবার তার সাথে কথা বলতে পারলে ভালো হতো, বাট তিনি বলছেন যখন আমরা শুনি যে কি আছে ব্যাপারটা। আচ্ছা, এবং তিনি বলছেন সেই জায়গায় একটা সাইনবোর্ড আছে যার শিরোনামে লেখা আছে এখানে জীবন দিয়েছে যারা, আর এর নিচেই এই জায়গায় বিভিন্নভাবে মারা গেছে যারা তাদের নাম লেখা আছে। এই শেরুয়া বটতলায় নাকি একসময় বিশাল বটগাছ ছিল, এবং এই বটগাছের নিকট নাকি একটা মাজারের মতো কবর ছিল, কিন্তু বিশ্বরোড সম্প্রসারণের সময় বটগাছটা কেটে ফেলা হয় এবং কবরের ওপর দিয়ে রাস্তা তৈরি হয়। খোঁজ খবর নিয়ে জানা যায় ওই বটগাছের নাম অনুসারেই সেই জায়গার নামকরণ করা হয় শেরুয়া বটতলা। এই জায়গাটিতে যত ভালো করেই রাস্তা তৈরি করা হতো না কেন তা বেশি দিন টিকতো না, এবং বড় বড় গর্ত হয়ে থাকতো। এমনও শোনা যায় যে রাস্তা সারানোর জন্য ওই এলাকায় বড় বড় ক্ষমতাবানরাও নাকি নানা রকমের স্বপ্ন দেখতে পেতেন। কিছুদিন আগে ওই জায়গায় ওই জায়গায় যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেক উঁচু করে রাস্তা তৈরি করা হয়, এবং তিনি বলছেন যে আমি নিজেও যখন ওই রাস্তায় বাইক নিয়ে যাই তখন চোখে ঘুম ঘুম ভাব এবং শরীরে কেমন একটা অলসতা অনুভব করি। যে ভাইয়াটা আপনাদের স্টুডিওতে গিয়ে ঘটনাটা বর্ণনা করেছিলেন, ঠিক একই ঘটনা আমার বন্ধুর সাথেও হয় গত বছর, কিন্তু সে অনুভব করে যে তার পেছনে কেউ আছে, এবং সে একটা কাছাকাছি ওই হাইওয়ের একটা রেস্টুরেন্টে ঘোগা বটতলা নামক একটা জায়গা আছে বেশ ফাঁকা, সেখানে সে দেখতে পায় একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছে, কিন্তু ব্রেক করলে দেখা
যায় যে রাস্তায় কেউ নেই। এভাবে বেশ কয়েকটি রাউন্ড পার হবার পর শেষ পর্যন্ত সে বাইক সহ খালে গিয়ে পড়ে। ঠিক একই জায়গায় এই বছর মার্চ মাসে তিনি বলছেন যে আমার আরেক বন্ধু সহ সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কোথায় থেকে যেন প্রচন্ড কুয়াশা এসে পড়ে সিএনজির সামনে। এক হাত দূরে কি আছে সিএনজির লাইট জ্বালানো থাকলেও তা দেখা যাচ্ছিল না। এমনকি রাস্তা যে বড় বড় গাড়ি চলছে তাদের আলোও দেখা যাচ্ছিল না। আমাদের সিএনজি চালক গাড়ি দাঁড় করিয়ে রাখলে সামনে কুয়াশার মাঝে কেউ একজন খুব দ্রুত বাঁ দিকে নেমে যায় এবং তার পিছে পিছে কুয়াশাটাও কেটে যায় এবং আমরা দেখতে পাই যে আমাদের সিএনজিটি ব্রিজের পাশে বড় একটা ভাঙার সামনে দাঁড়িয়ে আছে। রাস্তায় আমাদের মতো আরো 2-3টা গাড়ি দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য যে সেদিন আকাশে কোনো মেঘ ছিল না এবং ভালো গরম পড়েছিল। কি হয়েছে জিজ্ঞাসা করলে বগুড়াগামী ট্রাকের ড্রাইভার বলে যে তার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে কুয়াশা বন্ধ হয়ে গিয়েছে এবং কুয়াশা এসেছে। কিন্তু আসলে এই সময় কোথা থেকে কুয়াশা আসতে পারে বা আমাদের গাড়ির সামনে যে শ্যাডোটা নেমে এসেছিল সেটা কি আমরা জানি না। তিনি এই ঘটনাটা পড়ে শোনাবার অনুরোধ করেছিলেন। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, সো আমিও পড়ে শোনালাম এবং আই হোপ যে আপনাদের সবারই ঘটনাটা বেশ অদ্ভুত ধরনের লেগেছে, কারণ আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। হাসান আমাদের এসএমএস করেছেন এবং তিনি এবং তার গার্লফ্রেন্ড দুজনেই দুই জায়গায় হয়তো আছেন, তারপরে ভূত এফএম শুনছেন। মেঘলা আমাদের লিখেছেন, এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে ঈদ মোবারক জানিয়েছেন অগ্রিম। ফায়াদ আমাদের এসএমএস করেছেন, ফায়াদ এবং রিয়াদ। এছাড়া আমাদের এসএমএস করেছেন ড্রাকুলা ফার্মগেট থেকে। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দিবা, ঢাকা থেকে এসএমএস করেছেন তিনি এবং তার অনেক ভালো লাগছে সেটা জানিয়েছেন। রাতিন জানিয়েছেন যে আচ্ছা তিনি একটা অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব অনুরোধটা রাখার, তবে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না সেটা। অনুপ আমাদের এসএমএস করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন। এছাড়াও আমাদের মোহাম্মদ রিয়াদ এসএমএস করেছেন আমাদেরকে। শান্তা ঢাকা থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে পরাগ খুলনা থেকে। ভাই আমার এসএমএসটা প্লিজ পড়ুন। ভাই এসএমএস পড়বো কিন্তু আপনার এসএমএস আর কোনো কন্টেন্ট নাই, জাস্ট এটাই লেখা যে এসএমএসটি পড়ুন। ওকে, কনক চন্দ্র উত্তরা থেকে লিখেছেন, ভাইয়া আপনি খুব ভালো, আমার এসএমএস পাঠালে আপনি পড়েন, থ্যাংক ইউ সো মাচ। একজন অন্তত প্রশংসা করলো। শুভ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আজ আর ভয় দিন না। তাহলে কি শেষ করে ফেলবো? আচ্ছা, শেষ করে ফেলছি খুব দ্রুত, তবে তার আগে আমাদের আরো যে গেস্ট রয়েছেন, প্রথম যিনি আপনাদের সাথে শেয়ার করেছিলেন ঘটনা, তার কাছে যাব। তার একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনা একটু শুনে আসি। প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন, আবার আপনার নাম বলতে হবে কষ্ট করে, যেহেতু আমাদের এখানে আসলে ক্যামেরা দিয়ে দেখানোর মতো কিছু নাই, সুতরাং চেহারা বোঝা যায় না। আপনার কণ্ঠস্বর এবং আপনার নামই আপনার পরিচয়। হ্যালো অডিয়েন্স, দিস ইজ মিসুন অ্যাগেন। অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার আগে আমি ছোট্ট একটা কথা বলে নেই। অনেকেই আস্ক করেন যে আসলে ঘটনাগুলা কি সত্যি কিনা। তো এ সম্বন্ধে আমার একটা পার্সোনাল কমেন্টস হলো যে জিনিসগুলো একটা সময় পর্যন্ত আমিও খুব একটা সিরিয়াসলি নিতাম না, এবং এখনো যে খুব একটা সিরিয়াসলি নিচ্ছি বিষয়টা তা না। তবে আমি একটা জিনিস অন্তত বিলিভ করি, দেয়ার আর লট অফ থিং বিটুইন হেভেন এন্ড আর্থ, যেগুলো সবকিছু যেগুলো সবকিছুর এক্সপ্লেনেশন আমরা জানি আসলে। সো আমি গল্পে চলে যাচ্ছি। ঘটনাটা হলো আমার অনেক ছোটবেলার, তখন আমি ক্লাস 4-5 পড়ি। এই রোজার শেষের ঠিক এই টাইমটার মতোই, রোজার শেষের দিকে আমার ফুপি এবং চাচিরা সবাই আমাদের বাসায় এসছে, ঈদ করবে একসাথে এই উপলক্ষে। চাচা চাচি ফুপি ফুপা অনেকে এসছে। তো আমি একদিন সেহরির আগে আগে সবাই আমি ঘুমিয়ে আছি। তো আমার এক ফুপি আমার যেটা আগে হয়েছিল আমি সেটা বলি, যে হঠাৎ করে ঘরের ভিতর প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি, যে মহিলা কণ্ঠে 4-5 জন মহিলা চিৎকার করছে। এর ভিতর কেউ গালি দিচ্ছে, কেউ সুরাকারাত পড়ছে। তো জিনিসটা আমি প্রথম উঠে ভয় পেলাম যে ডাকাত টাকাত পড়লো কিনা, যে এইভাবে চিৎকার করছে কেন। তো পরবর্তীতে যেটা জানতে পারলাম যে আমার এক ফুপি, উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতেছিল। তো উনি দেখতে পাচ্ছিলেন যে আমাদের ওখানে একটা মুরগির খোপের মতো ছিল, যে সিমেন্টের দোতলায়, দোতলার মুরগির খোপ, ওটা নিচতলায় হাঁস পালা হতো আর উপরতলাটায় মুরগি পালা হতো। তো ওইটার সামনে এক মহিলা পায়চারি করছিল এবং মহিলাটা ওনাকে দেখার পর ওনার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়েছিল, এবং ওই হাসি দেওয়ার সময় ওই মহিলার মুখে ফেনার মতো ছিল। আচ্ছা। তো
এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে এবং সাথে সাথে আমার অন্যান্য ফুফু এবং চাচিরা ছুটে আসে, আমার দাদি ছুটে আসে, তারাও দেখে তারাও প্রচন্ড ভয় পেয়েছে এবং তারা একসাথে চিৎকার করে। এবং পরবর্তীতে আমার চাচা বাবা মানে যারা উঠছে তাদের চিৎকার চেঁচামেচি উঠার পরে টর্চ লাইট নিয়ে ওখানে গেছে, যে এটা দেখা যায় কিছু নাই। তবে আমার যে ফুফু মানে যারা দেখছে তাদের ভাষ্য মতে যে চিৎকার চেঁচামেচি একটা পর্যায়ে ওই মহিলা খোপের পিছনে চলে গেছিল। তারপর মানে এটা আপনাদের বাসার সবাই দেখেছে? মহিলারা সবাই দেখেছে, পুরুষরা কেউ দেখেনি। আচ্ছা, মহিলারা সবাই দেখেছে ব্যাপারটা। এটা খুব অদ্ভুত ব্যাপার যে শুধু মহিলারাই দেখতে পেয়েছে। এবং উনিও মহিলাই ছিল, উনিও মহিলাই ছিলেন এবং মানে তিনি যেভাবে উপস্থিত হয়েছিলেন বা সামনে এসেছিলেন সেই ব্যাপারটা তো বেশ উইয়ার্ড ছিল। অবশ্যই উইয়ার্ড ছিল, মানে ওইভাবে তাকিয়ে একটা মানে মুখে ফেনা এবং হাসতেছে একটা মহিলা আরেকজনের দিকে তাকিয়ে। রাইট। সো এরকম অনেক কিছুই আসলে ইনফ্যাক্ট ঘটে আমাদের চারপাশে এবং আমরা সেগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারি না, সেগুলো আমরা অনেক সময় বুঝতেও পারি না, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়াও খুব কম থাকে। এবং আমি জানি না যে আসলে ঘটনাটা মানে কিভাবে এক্সপ্লেইন করবেন আপনারা। আপনি যেরকম বললেন যে আপনাদের বাসায় একজন বুয়া কাজ করতেন এবং বুয়ার একটা ঘটনা আছে, এটা আমি একদম ছোট্ট করে শুনতে চাই যেহেতু সময়। তাহলে আমি মোটামুটি ইয়নকে দিয়ে শুরু করি। আপনি বলে ফেলতে পারেন, যেহেতু একবারে শুরু করছেন বলে ফেলতে পারেন। আচ্ছা, একদম ছোট করে, যেহেতু ছোট্ট করে বলি। হ্যাঁ, একদম ছোট করে বলেন। একদম ছোট না, অসুবিধা নেই, বলেন। আচ্ছা, বিষয়টা হলো যে আমাদের আর ইয়নদের বাসায় একই বুয়া কাজ করতো, ছুটা বুয়া। তো আমাদের বাসায় কাজ করে ওদের বাসায় চলে যেত। তো বুয়ার একটা প্রবলেম ছিল যে বুয়ার বা পায়ে একটু প্রবলেম ছিল, যার ফলে উনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। তো এই খুঁড়িয়ে হাঁটার ফলে ওনার মানে আমাদের বাসায় দুই বাসায় যাওয়ার মাঝখানে বড় একটা রাস্তা ছিল, বিজি রাস্তা। এই রাস্তাটা পার হতে ওনার খুব প্রবলেম হতো, মানে এমনিতে একটু বয়স্ক, যার ফলে পায়ের সমস্যা এবং ওই রাস্তাটা পার হওয়ার জন্য মানে যত দ্রুত পার হওয়া অত দ্রুত উনি মুভ করতে পারতো না। তো প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতো এবং 2-1 দিন 1 ঘন্টা 2-1 পার হওয়ার পর উনি না পার হয়ে ফিরে যেত। তো একদিনে মানে বেশি আগের ঘটনা, কয়েক মাস আগে, এই মেয়ের প্রথম দিকে হয়তো উনি রাস্তা পার হতে যাচ্ছেন আমাদের বাসা থেকে ফিরে। তো রাস্তা পারে তো হঠাৎ করে আনফরচুনেটলি একটা মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে উনি মারা যায়, স্পটে মারা যায়। হসপিটাল নিয়ে আসে, ডাক্তার বলছে না, এটা আগেই মারা গেছে উনি। তো জিনিসটা আমাদের দুই ফ্যামিলির জন্য খুবই শকিং ছিল, কারণ এই বুয়া আমাদের বাসায় অনেকদিন থেকে কাজ করছিল। তো তারপরে যেটা হলো যে আমরা মোটামুটি সবাই জিনিসটা নিয়ে খুব দুঃখ পেলাম যে মানে এভাবে মারা গেল উনি, এবং জিনিসটার প্রতি ওনার নিজেরই একটা ফিয়ার ছিল রাস্তায়। তারপরে মানে কিছুদিন পরে মানে ওর ইয়নের বাবা ওকে বললো যে তার একটা হ্যালুসিনেশনের মতো হচ্ছে। জিনিসটা হলো যে উনি ওনাদের বাসার গলিতে ফেরার পথে প্রায় ওই বুয়ার ওকে দেখেন। তো জিনিসটা ওকে যে বলছে, তো ও বলছে যে আসলে তোমার মনে হয় ওনার প্রতি এক ধরনের সিম্প্যাথি ছিল, যার ফলে তুমি হয়তো অন্য কোনো মহিলাকে দেখে তার কথা তাকে ভুল মনে করতে পারো। এটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না। আর আমার খালুও, যিনি ইয়নের বাবা, উনি বেশ রিয়েলিস্টিক টাইপ লোক, সেই টাইপের জিনিস খুব একটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো লোক না। যাই হোক, তো এর বেশ কিছুদিন পরের ঘটনা, এক থার্সডে নাইট আমি ওর সাথে ছিলাম ওর বাসাতে। তো রাত তো তখন প্রায় 3টা ক্রস করেছে। তো হঠাৎ করে দুজনই খুব ক্ষুধা লাগলো। তো ও বললো যে চলো ভাই আমরা সামনে যেয়ে কিছু খেয়ে আসি। আমি বললাম চল। তো নিচে যেয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। তো তখন মানে আমি বললাম যে চল ফিরে যাই। ও বললো না, বের হয়েছে যখন চলো, খুব ক্ষুধা লাগছে, মানে খেতে হবে। চল তেলে। তো গেলাম। তো আমরা রেস্টুরেন্টে গেলাম, নাস্তা করলাম। নাস্তা করে ফেরার সময় আমি দেখলাম যে ওদের গলির মাথায় এক মহিলা একটা ল্যাম্পপোস্ট, ওই যে সোডিয়াম লাইটের নিচে বসে আছে। একটা মহিলা বসে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় না, কিন্তু একটা জিনিস আনইউজুয়াল লাগতেছিল যে বৃষ্টি যেহেতু পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, কিন্তু মহিলা হাতে একটা পাখা, মহিলা পাখাটা দিয়ে বাতাস করছে। তো আমি ওকে বললাম, দেখছিস মহিলা মানে এই ঠান্ডার ভিতরে উনি বাতাস করছে। তো কিছুক্ষণ মানে যাই হোক, আমরা মহিলা আর জিনিসটা খুব একটা সিরিয়াসলি না নিয়ে আমরা মহিলাটাকে পার হয়ে ওদের বাসা দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে মহিলাটা ডাক দিল যে মামার আমারে চিনলেন না? তো আমরা দুজনই পিছনে তাকালাম, তাকিয়ে দেখি যে আমাদের সেই বুয়া। হ্যাঁ, এই ব্যাপারটা এটাই এই ঘটনাটাই আমার কাছে খুব মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে সবাই কিভাবে নিবেন, বাট এটা আপনাদের দুজনের সাথে ঘটেছিল এবং জিনিসটা দেখে আমরা দুজনই পুরা মানে ভয় এবং অবাক, দুইটা অনুভূতি একসাথে, এবং ও পুরো স্টাক হয়ে গেছিল। আমি ওর হাত ধরে টান দিয়ে বললাম যে চল, এখানে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না, টাইম ওয়েস্ট করাটা, চল।
টান দিয়ে নিয়ে সোজা বাসায় চলে গেলাম। আমি জানি যে নর্মালি এই জিনিসটা বিশ্বাস করাটা আসলে অনেক কষ্টকর, বাট এটা আমি কয়েকবার তাদেরকে জন্য জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলছিলেন যে এই ব্যাপারটা আসলে ঘটেছে। এনিওয়েজ, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন। ছোট্ট করে আমি একটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে, শেষ যে ঘটনাটা আপনার নামটা একবার বলবেন। হ্যালো লিসেনার্স, দিস ইজ ইশাদ অ্যাগেইন। আমার আরেকটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। এই এক্সপিরিয়েন্সটা অনেক পুরান, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স না, আমার মার কাছ থেকে শোনা এক্সপিরিয়েন্স। তখন আমরা আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম পুরান ঢাকার বনগ্রাম এলাকায়। তো সেখানে আমার নানার নিজস্ব বাড়ি ছিল। তো বাড়িটা দেখতে খুব হন্টেড ছিল, যে অবশ্য সেই বাড়িটা এখন আর নেই, সেখানে এখন বিল্ডিং উঠানো হয়েছে। তো সেখানে আর কি খুব আর কি মন্দির টাইপের বাড়িটা ছিল। তো আমরা সেখানে একসাথে থাকতাম, আমার খালু, খালা, মামা, মামি সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকতো। তো সেখানে নানা আর কি খুব আর কি কনজারভেটিভ ছিল, সে আর কি এইসব ব্যাপার স্যাপার নিয়ে একটু খুব আর কি সিরিয়াস ছিলেন। তো তখন আর কি খালাদেরকে, মামাদেরকে সবাইকে আর কি হুঁশিয়ার করে দেওয়া হতো যে রাতের বেলায় বাথরুম টাথরুমে গেলে তো বাথরুমের দরজায় নক করে যেতে অথবা 3 বার কাশি দিয়ে যেতে। তো তখন আমার এক খালা প্রেগনেন্ট ছিলেন। তো তিনি আর কি রাতে ঘুমের থেকে উঠে, হয়তো ঘুমের ঘরে ছিল তাই আর কি দরজায় নক করতে ভুলে গেছে, সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। তো বাথরুমে ঢোকার সময় তিনি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারে, সে দেখে যে বাথরুমের থেকে হঠাৎ একটা কুকুর বেরিয়ে গেল। তো তিনি সেটা একটা পাত্তা দেয়নি। গ্রাম অঞ্চলে এরকম হতেই পারে, মানে একটা পাত্তা দেয়নি। তখন নিশ্চয়ই বাড়ি থেকে একটু দূরেই ছিল বাথরুম। হ্যাঁ, বাড়ি থেকে অবশ্যই দূরে ছিল এবং সদর দরজার সাথেই ছিল, তাই কুকুর টুকুর ঢোকাটা স্বাভাবিক। তো হঠাৎ কুকুরটা বেরিয়ে যায়, তিনি সে একটা গুরুত্ব দেয়নি। তিনি বাথরুম টাথরুম সেরে যখন বের হচ্ছে, তখন সদর দরজার দিকে তাকিয়ে দেখে কি হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে দেখা যায় কুকুরটা হঠাৎ একটা ছোট বাচ্চার শেপ নিয়ে ভ্যানিশ হয়ে যায়। হঠাৎ তিনি দেখে এটা খুবই ভয় পায়। হ্যাঁ, সেটা শুধু উনি দেখেছে। উনি দেখে এটা খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার পর প্রায় 2-3 দিন তার প্রচন্ড জ্বর থাকে। তারপর আস্তে আস্তে তিনি রিকভার হয়। তারপর তার কিছুদিন পরের ঘটনা, আবার নানা আবার বলা হতো যে আর কি রাতে সব জিনিসের চলাফেরা খুব একটা বেশি থাকে, তাই সদর দরজার বাইরের দিকে রাস্তায় আর কি চলাফেরার পথটায় বাধা হয়ে না থাকতে, কিংবা ওখানে বসতে মানা কিংবা শোয়া মানা। তো একদিন নানাই হঠাৎ আর কি ওইখানে বসেই ঘুমিয়ে যায় হঠাৎ। তো হঠাৎ দেখে ঘুমের মধ্যে একটা বড় ধরনের একটা স্ট্রং লোহা তার পায়ে, ডান পায়ে খুব জোরে আঘাত করে। তো এই আঘাতের ফলে তিনি 2-3 দিন পুরা অজ্ঞান অবস্থায় থাকে। তারপর যখন জ্ঞান ফেরে খুব একটা অ্যাবনর্মাল হয়ে যায়। তারপর অনেক ডাক্তার দেখানোর পর এটা রিকভার হয়। বাট এমনি শরীরে কোনো আঘাতের চিহ্ন বা এরকম কোনো? হ্যাঁ, আঘাতের চিহ্ন অবশ্যই ছিল। তার ডান পা পুরাই একদম মাঝখানে। কি করে বুঝলেন যে এটা মানে প্যারানরমাল কোনো কিছু বা সত্যি? না, ওখানে তো রড টড আসার মতো কোনো প্রশ্নই ওঠে না। রডটা আসলে যদি পড়ে তাহলে এত রকম ব্যথা পাওয়ার মতো কোনো সিচুয়েশন হতো না। তো যাই হোক, আমি এর আগে বলতে একটা কথা ভুলে গেছিলাম যে আমার খালা যখন ওই এক্সপিরিয়েন্সটা করেছে যে বাথরুম থেকে কুকুরের বের হয়ে যাওয়া, তখন তিনি প্রেগনেন্ট ছিলেন। তারপর তিনি যখন আর কি আমার খালা তো তিনি আর কি যখন সন্তান জন্ম দেন, তখন যমজ শিশু হয়, একটা আমার খালাতো ভাই, একটা খালাতো বোন। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে যখন সন্তান দুটো জন্ম হয় তখন তারা এতই ছোট ছিল যে তাদেরকে দুধ খাওয়ানো হতো। এখন দেখা যায় ড্রপার দিয়ে হোমিওপ্যাথি ওষুধ যেটা দিয়ে খাওয়া হয় ওটা দিয়ে দুধ খাওয়ানো হতো। আর দেখা যেত নানা ওদেরকে আর কি বিছানার ব্যবস্থা করা হতো তুলা দিয়ে। এতই ছোট ছিল, তুলার মধ্যে ওদেরকে ঘুম পাড়ানো হতো। আবার দেখা যেত মাঝে মধ্যে নানা এক পকেটেই 2 জনকে নিয়ে ঘুরছে। এটা শুনতে ফানি হলেও এটাই সত্যি। তারপর এরকম তাদের সাথে কোনো আর কি সমস্যা হয়নি। তারপর দেখা গেছে গত 1 বছর আগে মেয়েটা অবশ্যই মারা গেছে, আর ওকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। যতই চিকিৎসা করা হয়েছে কোনো লাভ হয়নি। মেইন ব্যাপারটাই আপনি মনে হয় মিস করছেন যখন আপনি আমাকে বলছিলেন যে তারা এখনো স্টিল অনেক ছোট। হ্যাঁ, স্টিল। এখন বয়স তার 35 থেকে 36। তাদের মাথা এতটাই ছোট, আর লিসেনাররা বললে বুঝতে পারবেন যে তাদের মাথা এতই ছোট ছিল যে আমার এখন হাত দিয়ে তাদের মাথাটা ধরা যাবে, পুরা মাথাটা আমার হাতের মুঠোয় আনা যাবে,
এতই ছোট জি। অলরাইট, সো এই ছিল ঘটনা এবং আমরা একে একে অনেকগুলো ঘটনা শুনলাম। আমরা কিছু এসএমএস পড়ে ফেলে আমি দেখতে পাচ্ছি যে রাহি আমাদের এসএমএস করে ঈদ মোবারক জানিয়েছেন আমাদেরকে, সাকিব এসএমএস করেছেন সিলেট থেকে আমাদেরকে, ড্রিম পেইজ এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, রাইসা এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে আলম, এসএমএস করেছেন আমাদেরকে লাবণ্য, ভূত এফএম তারা অনেক বেশি ভালো লাগে সেটা বলতেছেন, বাপ্পু সিলেট থেকে এসএমএস করেছেন, নিলয় এলিফ্যান্ট রোড থেকে এসএমএস করেছেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এবং এখনো পর্যন্ত অনেকেই এসএমএস করছেন আমাদেরকে। আর যারা এসএমএস করতে চান তারা ইচ্ছা করলে এসএমএস করতে পারেন। আপনাদের এসএমএস গুলো আমরা সংরক্ষণ করি, সেটা আমরা আগেও বলছি। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন অঞ্চল, এছাড়াও এসএমএস করেছেন আখি রাজশাহী থেকে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়েছেন কোকো আমাদের এসএমএস করেছেন এবং তিনি বিশ্বাস করছেন কোন একটা কিছু, সেটা আমাদেরকে লিখছেন। রোকসানা আমাদের এসএমএস করেছেন, ঝড়া এসএমএস করেছেন, তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন সেটা জানিয়েছেন। মাইমুন আমাদের ঈদ মোবারক জানিয়েছেন, প্রতীক আমাদের ঈদ মোবারক জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন আমাদেরকে আরো অনেকেই। এন্ড যারা ইমেল করতে চান আমাদেরকে তারা অবশ্যই ইমেল করবেন, লিখে ফেলবেন bhutfm@radiofurti.fm, এখানে ইমেল করতে হবে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনার ঘটনাটা পড়ে শোনালে ভালো হয় সেটা অবশ্যই আপনি ইমেলে উল্লেখ করবেন এবং এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে অবশ্যই আপনাকে পাওয়া যায়। যদিও এখানে আমরা অনেক প্যারানরমাল ব্যাপার নিয়ে আলোচনা করি, তারপরে আপনার ফোন নাম্বারটা ভুতুড়ে হওয়া একেবারেই বাঞ্ছনীয় না। এনিওয়েজ, আবার আমাদের সামনে একদম আমরা ঈদের কাছাকাছি পৌঁছে গেছি এবং আর মাত্র কয়েকটা দিন পরে ঈদ এবং ইনফ্যাক্ট এটা ঈদের আগে শেষ ভূত এফএম ছিল এবং ঈদের দিন আপনারা নিশ্চয়ই শুনতে ভুলবেন না রাত 9টার সময় ভূত এফএম এর স্পেশাল এপিসোড, যেখানে উপস্থিত থাকবেন আপনাদের প্রিয় তারকারা। সো সেই পর্যন্ত সবাই 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। অনেক সুন্দর একটা ঈদ করুন এবং অনেক নিরাপদে থাকুন। ঈদের সময় কোনো ধরনের কোনো ঝুঁকি নেবেন না। তবে অবশ্যই অবশ্যই যে সমস্ত এলাকায় আপনারা যাচ্ছেন এবং যে সমস্ত জায়গায় প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন, আপনজনের কাছে যাচ্ছেন ঈদ করতে এবং সেখানে মানুষজনকে জিজ্ঞেস করুন সেই সমস্ত এলাকার কোনো ঘটনা থাকতে পারে, সেই সমস্ত এলাকার মানুষজনের অনেক ঘটনা থাকতে পারে। সেই ঘটনাগুলো যদি আপনারা আমাদেরকে ইমেল করে জানান, অনেকে আছেন যারা ইমেল হয়তো করতে পারেন না বা আমাদের সান্নিধ্যে আসতে পারেন না, তা হয়তো অনেক দূরে থাকেন, সেই যারা হয়তো ইউজ টু না সবসময় এই সমস্ত ঘটনা শেয়ার করতে বা এরকম ধরনের যোগাযোগটা রাখতে, তাদের কাছ থেকে আপনারা ঘটনাগুলো শুনুন এবং আমাদেরকে জানিয়ে দিন। আমাদের এখানে এসে ইচ্ছা হলে আপনি বলতে পারেন। সুতরাং বলবো যে আমরা আশা করবো যে ঈদের পরে অনেক নতুন নতুন ঘটনা নিয়ে আপনারা ঢাকায় ফিরবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।